দমদম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অরিজিৎ বক্সী এদিন সাংবাদিক সম্মেলন করেন। তিনি এদিন শাসক দলের বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে অপপ্রচার সমস্ত বিষয় তুলে ধরেন। বিশেষ করে দমদম অঞ্চলের নিকাশি ব্যবস্থা এবং সিন্ডিকেটের বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের দমদমের বিভিন্ন তথ্য তুলে ধরেন, যা বর্তমান সময় মানুষকে জানানোর প্রয়োজন। তাই তিনি এদিন সাংবাদিক সম্মেলন করেন। দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট। কিন্তু আজকের দিনে দমদমে সেই রকম কোনো স্পোর্টস ফেসিলিটি নেই। প্রথমত মাঠ নেই। আমার বাড়ির সামনে একটা বড় মাঠ, যার নাম ছিল চাষির মাঠ। ওটা দুর্গানগর কেন, ক্যান্টনমেন্ট, যে কোনো জায়গা থেকে চাষির মাঠ বললে লোকে এক কথা দেখিয়ে দিত কোন রাস্তা দিয়ে যেতে হয়। আজকে নামটা রয়ে গেছে, মাঠটা নেই, বহুতল বাড়ি। দমদম এলাকায় পুকুর বলে প্রায় কিছু নেই, বিশেষত দমদম পুরসভা এলাকায় সমস্ত পুকুর বুঝিয়ে 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 কাউন্সিলরদের প্রশ্রয়, কিছু পেটোয়া প্রমোটার দিয়ে প্রমোটিং করা হয়ে যাচ্ছে এবং মিউনিসিপ্যালিটিতে রেকর্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে। 5 বছর আগে মিউনিসিপ্যালিটির খাতায় যার এন্ট্রি ছিল জলা, আজকে সেটা বাস্তু। ম্যাজিক্যাল কনভার্সন, যেটা হতে পারে না। সবার আগে তো এই তৃণমূলের কাউন্সিলরদের প্রশ্রয় এবং যার মাথায় অনন্ত নাগের মতো ছাতা মেলে বসে আছেন এই এমএলএ ব্রাত্য বসু, এই আধার বুঝে যাওয়া, জোর করে বুঝিয়ে দেওয়া, রোজ পুরসভার গাড়িতে করে ময়লা ফেলে বুঝিয়ে দেওয়া, এই জলাভূমিগুলোকে আগে সংস্কার করে আবার পুনর্বহাল করতে হবে, অর্থাৎ পূর্বের চেহারায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দমদমের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এটার গুরুত্বটা এই জায়গায়, আজকে দমদম যে 1 ঘন্টা বৃষ্টি হলে জলে ডুবে যায়, তার সবচেয়ে বড় কারণ হলো দমদমের জলাশয়গুলোকে বুঝিয়ে দেওয়া। এই জলাশয়গুলোর ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি দমদমকে এই জলে ডোবার হাত থেকে রক্ষা করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করত। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, একটা সায়েন্টিফিক প্ল্যানিং দমদমের জন্য দরকার, কারণ দমদমের স্ট্রাকচারটা যেরকম আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে, দমদমের দুপাশে উঁচু জায়গা, একদিকে উঁচু এয়ারপোর্ট আর একদিকে উঁচু বেলঘড়ি এক্সপ্রেস। বৃষ্টির জল হু হু করে দমদমে ঢুকে। এই ব্রাত্য বসু বলেছিলেন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ হবে, আন্ডারগ্রাউন্ড সুয়ারেজ হবে, পাম্পিং স্টেশন তৈরি করবেন বলেছিলেন। দমদমের জমা জলকে টেনে বাগজোলা খালে ফেলে সেখান থেকে বেরিয়ে যাবে কথা দিয়েছিলেন উনি। একবার না, বারে বারে বলেছে। পাম্পও বসেনি, পাইপও বসেনি, শুধু মাটির তলা দিয়ে কাটমানি কমিশনের পাম্পে কাটমানি টেনে নিয়ে বেরিয়ে গিয়ে 25-75-এ কালিন্দি হয়ে কালীঘাট। তাই দমদমের আন্ডারগ্রাউন্ড একটা সিওয়ারেজ ফ্যাসিলিটি তৈরি করা আমাদের প্রধান ক্রাইটেরিয়াগুলোর মধ্যে, প্রধান অ্যাক্টিভিটিগুলোর মধ্যে একটা হবে। এবং এর সাথে দরকার বাগজোলা খালের ড্রেজিংটা হওয়া। বাগজোলা খাল আজকের দিনে যদি গিয়ে দাঁড়ান, আপনারা দেখতে পাবেন দক্ষিণ দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, তার পাশে দমদমের জল বাগজোলা খালে যায়নি। 1 ঘন্টা বৃষ্টি হলে বাগজোলা খালের জল দমদমের 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডকে ভাসিয়ে দিয়ে যায়। এ যেন রিভার্স গভর্নমেন্ট চলছে। কি চান আমরা বুঝতে পারছি না। দমদমটাকে কি মানব শূন্য করে দিতে চান? মানুষ অতিষ্ঠ হয়ে হয়ে দমদম ছেড়ে চলে যাবে? তাহলে আপনাদের এই ফ্ল্যাটের সিন্ডিকেট চলবে কিভাবে, মানুষ যদি চলে যায়? তৃতীয় যেটা, দমদমের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের মারাত্মক সমস্যা। এত এত হাজার হাজার অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, প্রত্যেক কটায় সাবমার্শাল বসানো। কেন বসাতে হচ্ছে? কারণ পুরসভার জল ফোর্স নেই, ছাদে পৌঁছায় না, টপ ফ্লোরে ওঠে না, দোতলায় ওঠে না, 3 তলায় ওঠে না। তাই সাবমার্শাল দিয়ে মাটির তলা থেকে জল তুলে সেখান থেকে বিল্ডিং এর ওয়াটার সাপ্লাই নিতে হচ্ছে। পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় গেল? 314 কোটি টাকার তো টেন্ডার হলো, টেন্ডারের কাটমানি হলো, টেন্ডারের কমিশন হলো, পলতার জল কারো মুখে পৌঁছাল না।
পুরসভার মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সঠিকভাবে দমদমের মানুষের ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে পৌঁছে দেওয়া, এটা আমাদের তৃতীয় মূল অ্যাক্টিভিটির জায়গা নেই। দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? ওরা তো অনেক এরিয়া হচ্ছে আপনার। কোন হসপিটাল? আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে? যেসব শুধু একটা কোম্পানি না, যেসব হচ্ছে একটা লিগাসি। 16,000 এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি ছিল পিক টাইমে যেসবে। এই দমদমের কোনো পাড়া নেই, কোনো গলি নেই, কোনো কলোনি নেই যেখান থেকে কেউ না কেউ যেসবের কোনো না কোনো ডিপার্টমেন্টে কিছু না কিছু চাকরি করতে। 98 সালে ডিসইনভেস্টমেন্ট হওয়ার পরে যখন রুইয়ারা নিল, তার 6 বছরের মাথায় যেসব লস থেকে আবার ফিরে এলো লাভে। 2004-এর ব্যালেন্স শিটে যেসব লাভের মধ্যে যেসবের মালিকেরা তখন প্রস্তাব দিয়েছিলেন 75% ওয়ার্কফোর্সকে তারা রিটেন করবেন, 25% ওয়ার্কফোর্স যাদের বয়স হয়ে গেছে বা বিভিন্ন কারণে সেভাবে এফেক্টিভলি ওয়ার্কিং কন্ডিশনে যারা নেই, 25% ওয়ার্কফোর্সকে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন দিয়ে ভলেন্টারিলি রিটায়ারমেন্ট স্কিমের মতো ব্যবস্থা করে তাদের উপযুক্তভাবে কম্পেনসেট করে তাদেরকে রিটায়ার করানো হবে এবং 75% অ্যাক্টিভ ওয়ার্কফোর্সকে নিয়ে কোম্পানি চলবে। সমস্যাটা হলো সদিচ্ছার অভাব। যখন এই প্রপোজাল এলো, যেসব যখন লাভের মুখ দেখা শুরু করেছিল, আগে লাল আর তার পরবর্তীকালে সবুজ শ্রমিক ইউনিয়নের নেতারা দেখলো যে কোম্পানি ভালোভাবে চললে তাদের দাদাগিরির টেন্ডারগুলো আর বেরোচ্ছে না। তারা বলল একটা আলপিনো যেসবে তৈরি করতে দেবো না। যদি আপনাদের মনে থাকে, যারা দমদম এলাকার লোক, মাথায় একটু চাপ দিলে মনে পড়ে যায় একটা কথা তখন খুব বলতো যে যেসব থেকে একটা আলপিনো বেরোবে না যদি একজনকেও রিটায়ার করানো হয়। সেই রিভাইভালের যে প্ল্যানিং টোটাল ভেস্তে গেল, যেসব বিআইএফআর এ চলে গেল একটা রুগ্ন অর্গানাইজেশনে পরিণত হল। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার যেসবকে অধিগ্রহণ করলো, দুটো কোম্পানিকে করেছিল, যেসব এবং ডানলপ। যেসব অ্যাকুইজিশন বিল, ডানলপ অ্যাকুইজিশন বিল 2016। বিলে কি ছিল? বিলে বলা হয়েছিল যে সরকার যেসবকে নিজের হাতে নিয়ে তার ম্যানেজমেন্টকে রিস্ট্রাকচার করে যেসবের আবার রিভাইভাল হবে এবং যে ওয়ার্কফোর্স ছিল তাদেরকে ধীরে ধীরে এনগেজ করানো হবে এবং টেম্পোরারি বেসিসে যেসবের ওয়ার্কফোর্সকে একটা সার্টেন পে প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ মান্থলি বেসিসে দেওয়া হবে। কারা পেল সেই পে প্যাকেজ? হাতে গোনা কয়েকজন অরিজিনাল এমপ্লয়ি ছাড়া বাকি সমস্ত এখানকার তৃণমূলের দাদাদের চামচারা সেই প্যাকেজে এনজয় করছে। যেসবের চারদিকে হেঁটে আসুন একবার। 2013 সালে রাজ্য সরকার নেওয়ার পর থেকে যেসবকে বেচে যেসবের চারধারে তৃণমূল কাউন্সিলরেরা ফুলে ফেপে লাল হয়ে গেছে। চারদিকে দেখুন গিয়ে, পাঁচিলটাকে কি সুন্দর চারদিকে গোল গোল শীত কেটেছে, শীত। এবং সেই শীতগুলোর সামনে দুর্ভাগ্যের বিষয় হলো পাহারা দেয় দমদম থানার পুলিশেরা। কি কেন? যাতে কাউন্সিলরদের অথরাইজ, কাউন্সিলর সার্টিফাইড চোরেরা ভিতরে গিয়ে চুরিটা করতে পারে, পেপারের চোর এসে যাতে চুরিটা না করে। অনেকদিন পরে এরা আবিষ্কার করলো, আমরা যখন যেসব নিয়ে মুভমেন্ট করা শুরু করলাম, বারে বারে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, বলতে শুরু করলাম যে এটাকে নিয়ে একটা আন্দোলন অর্গানাইজ করতে হবে, জনমত করে তুলতে হবে। যখন মানুষ ধীরে ধীরে যেসব নিয়ে পথে নামতে শুরু করলো, হঠাৎ করে আর একটা থিওরি বার করলো, ওনারা নাকি এই এক বিল রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন পাঠিয়ে রেখেছে
রাষ্ট্রপতির অ্যাকশন পাওয়া যায়নি বলে তাই ওনারা কিছু করতে পারে। একটা ভাঁওতাবাজি তত্ত্ব বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। যখন তাদের প্রশ্ন করা হলো যে রাষ্ট্রপতির কাছ থেকে যে রিটার্ন নোট এসেছিল ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী বিলটার মধ্যে যে অ্যামেন্ডমেন্ট গুলো প্রপোজ করা হয়েছিল সেগুলোকে করে কেন পাঠাচ্ছেন না বিধানসভা থেকে, আর কোনো উত্তর দিতে পারলেন। খুব পরিষ্কার দর্থহীন ভাষায় আপনাদের জানাচ্ছি, দমদমের মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়ে যেসব নিয়ে কথা বলাটা আমার প্রথম প্রধান কাজগুলোর মধ্যে একটা হবে। যে ধরনের শিল্প, যে ধরনের সময়োপযোগী শিল্প যেসবের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার বা এরিয়াতে হওয়া সম্ভব, সর্বতভাবে আমাদের দমদমের বিজেপির কর্মীদের নিয়ে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছে হাত জোর করে আমাদের দাবি আমরা পেশ করব এবং সেই দাবি আদায়ের জন্য যত রকম ভাবে চেষ্টা করার প্রয়োজন গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা আমরা এর আগে বিজেপিও করেছে, অন্যান্য দলও করেছে। হাজারে হাজারে লোক নিয়ে এখানে সভা হয়েছে। গতকালকে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম, মাঠটাকে টুকরো টুকরো করে ব্যারিকেড দিয়ে আগে ছোট করে ফেলা, এবং সেই মাঠে ওই ব্যারিকেডের অর্ধেকও ভরল না। আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই কোন হাজারখানেক লোক নিয়ে দমদমবাসীকে রীতিমতো থ্রেট দিয়ে গেলেন। অনেকগুলো কথা বলেছেন তিনি, যেগুলো দমদমের জন্য কিন্তু শুভাকাঙ্ক্ষীর পরিচয় বহন করে না। একটা শব্দ উনি করলেন যে এই যে রাধাশ্রীর রাস্তা পিকেগুয়ো রোড, দমদমের যেটা লাইফ লাইন বলা হয়, 1 নম্বর থেকে সিদ্ধেশ্বরী মন্দির হয়ে একদিকে দুর্গানগর, একদিকে গোড়াবাজার ক্যান্টনমেন্ট, সেখান থেকে সুভাষনগর দিকে রাস্তা বেরিয়ে যায়। 6 মাস ধরে এই রাস্তাটা জলের তলায় ছিল, খানাখন্দে ভরা ছিল। টোটো উল্টে স্কুল যাচ্ছিল, বাচ্চার মাথা ফেটেছে, হাত ভেঙেছে। ব্রাত্য বসুর মুখে কোনোদিন একটা শব্দ শোনা যায়নি। মমতা ব্যানার্জিও কিন্তু কোনো ভবিষ্যতের দমদমের কোনো পরিকল্পনা দিয়ে যেতে পারলেন না। পাড়ার মায়েরা বোনেরা বলছে, অনেকের সাথে আলাপ হলো যারা এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, তারা আতঙ্কের পরিবেশ, আতঙ্কের মুখ করে বলছে যে দাদা এসএসসি পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা হলের বাইরে পুলিশ আমাদের হাতে শাখা পলার নোয়া খুলিয়ে নিয়েছিল। তারা বলছে যে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে পরীক্ষা দিতে বসার আগে ব্রাত্য বসুর মতো একজন অধ্যাপক শিক্ষামন্ত্রী হাতে শাখা পলা নোয়া খুলিয়ে পরীক্ষা দিতে হবে, এই হুকুম জারি করেছে। এটা তারা এখনো বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ সমস্ত দিক থেকে বিগত 15 বছর ধরে দমদমটাকে এরা ছিপড়ে করে দিয়েছে, ছিপড়ে। বহিরাগত বিধায়ক দমদমের মানুষের কোনো গলিতে পা রাখেননি। কোনো গলিতে তিনি, কোনো কলোনিতে, কোনো বস্তিতে, দমদমের যে কলোনি অধ্যুষিত এলাকা, পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদের কলোনিতে ভরা, কোনো কলোনিতে গিয়ে তিনি কোনোদিন কলোনির জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে কোনোদিন দুটো শব্দ পর্যন্ত করেন। তাই আপনাদের সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়গুলো তুলে ধরা ভীষণ প্রয়োজনীয় ছিল। এটা শুধু এবারে নির্বাচনের জন্য নয়, যত মানুষের কাছে আমরা যাচ্ছি তত তাদের উপর 15 বছর ধরে যে উপদ্রব চলেছে, বহু লোকের সাথে পরিচয় হয়েছে, শুধুমাত্র বিজেপির দেওয়াল লিখতে দিয়েছিল বলে তাদের দোকান 2-2.5 বছর করে বন্ধ করে রেখে দিতে হয়েছে। আজকেও আলাপ হয়েছে একজনের সাথে, ফিস ফিস করে বলে গেল, দাদা হাত জোর করে বাইরে থেকে নমস্কার করলাম, হাত পাত মেলাবেন না, ছবি তুলবেন না,
2 বছর দোকান খুলতে দেয়নি, একটা ছোট মুদির দোকান চালিয়ে উনি সংসার চালান। বললেন 21-এর পর 2 বছর দোকান খুলতে দেয়নি এরা। গ্রিলের কারখানা, তার মালিক বলল আছে, কারখানার ভিতর থেকে হাত জোর করে নমস্কার করে বললেন দাদা বাইরে থেকে বাইরে থেকে। পাড়ার একজন ফিসফিস করে বলল 5 লাখ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল। 5 লক্ষ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল এই তৃণমূলের হারমাদের দল। সুতরাং এই যদি পরিবেশ আজকে 2026-এও থাকে, কোন গণতান্ত্রিক পরিবেশে দমদমের নির্বাচন হতে চলেছে? প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখেছি আমরা এসেছি, সেভাবে রুট মার্চ কিন্তু চোখে পড়ছে না এখন। আজকে সারাদিন আমি সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত দমদমের রাস্তায় ছিলাম, অলিগলিতে। সারাদিনে একটা সেন্ট্রাল ফোর্সের একটা জওয়ান চোখে পড়েনি, একটাও নয়। 4-5 বার বাইক বাহিনী আমাকে এবং আমাদের কর্মীদের বিভিন্ন রকম ভাবভঙ্গি দেখিয়ে চলে গেছে। আমরা কিন্তু আজকে যে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিলাম, এটা কিন্তু ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে, সেই পারমিশনের কপিও আমাদের কাছে আছে। যেখানে পারমিশন নিয়ে পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে সিকিউরিটি প্রোভাইড করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের এবং স্থানীয় প্রশাসনের। আজকে যদি ওই বাইক বাহিনী আমাদের সাথে, আমাদের দলীয় অন্তত প্রায় 12-14 জন মহিলা কর্মী ছিলেন, যেভাবে তারা গায়ের পাশ দিয়ে বাইকগুলো নিয়ে যাচ্ছিল, যেভাবে তারা অসভ্যতা করার চেষ্টা করছিল, আমাদের যারা দলের পুরুষ কর্মীরা তারা যতটা পেরেছেন রেজিস্ট করেছেন, কিন্তু এই দায়িত্ব তো পুলিশের নেবার কথা ছিল। দমদম থানার কাছে তো ইন্টিমেশন ছিল যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা, এটা সেন্সিটিভ জোন। এখানে দীর্ঘদিন ধরে একজন যিনি কাউন্সিলর ছিলেন, প্রয়াত হয়েছেন, মৃত মানুষ সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না, তিনি কিভাবে ওই 1 নম্বর ওয়ার্ডে ত্রাস তৈরি করে দিয়ে গেছিলেন। মার্ডারের চার্জও ছিল যার উপর। আজকে তিনি নেই, তার হাতে তৈরি উচ্ছৃঙ্খল বাহিনীগুলো তো রয়েছে। তাদেরকে কেন ডিটেন করা হচ্ছে না? ইলেকশন কমিশন তো পরিষ্কার বলেছে যে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হিনিয়াস গ্রিভেন্স বা অফেন্সের অ্যালিগেশন থাকবে, তাদেরকে ইমিডিয়েটলি অ্যাপ্রিহেন্ড করতে হবে। আজকেও আমরা দেখতে পেলাম সেই বাহিনীগুলো বাইক নিয়ে দৌরাত্ম করছে পাড়ায় পাড়ায়। আমরা এক গলি থেকে আরেক গলিতে যাচ্ছি, গলির বুক আটকে দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ ইলেকশন কমিশনের ডাইরেকশন, সংবিধানের মান্যতা এখনো পর্যন্ত আমরা দমদমের বিস্তীর্ণ অংশে দেখতে পাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমরা ইলেকশন কমিশনের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, দেখুন দুর্বল আমরাও নই, কিন্তু আমাদের দল এইভাবে ক্রিমিনাল অধ্যুষিত ভাবে কোনোদিন চলেনি, কোনোদিন চলবে না। ক্রিমিনালদের ট্যাকেল করার দায়িত্ব প্রশাসনের। মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এরপর কিন্তু যদি পাল্টা প্রতিরোধ শুরু হয় পাড়ায় পাড়ায়, পরিস্থিতি কিন্তু প্রশাসনের জন্য সুখকর হবে না। আমি আগের দিন দমদম থানায় গেছিলাম একটা ডেপুটেশন জমা দিতে। 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভা, সুরজিৎ রায়চৌধুরী, রীতা রায়চৌধুরী, ট্যাবলার বউ, সমস্ত বিজেপির পোস্টার গুলোকে, ব্যানার গুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাদের ছেলেদের দিয়ে টুকরো টুকরো করে ফেলিয়ে দিয়েছে। থানায় বারে বারে জানানো হচ্ছে, দমদম থানাকে, নাগেরবাজার থানাকে জানানো হচ্ছে, কোনো প্রতিকার পাচ্ছি না আমরা। তাহলে পুলিশ কি এভাবে দমদমে এই তৃণমূলের দাদাগিরির নীরব দর্শকের ভূমিকাই নেবে? এটা আমাদের প্রশ্ন, শুধু পুলিশ প্রশাসন নয়, ইলেকশন কমিশনের কাছে। দমদমের প্রার্থী হিসাবে আমি আবারও বলছি, এগুলো বন্ধ করুন। প্রশাসনকে অনুরোধ করছি, ইমিডিয়েটলি ভিজিলেন্স বাড়ান। দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডে, দিল্লি রোড সংলগ্ন অঞ্চলে রাত 11টার পরে 12টা-14টা বাইক নিয়ে বিকট আওয়াজ করে বাইক চালিয়ে পাড়ার লোকেদের সন্ত্রস্ত করা হচ্ছে। কেন দমদম থানা কোনো স্টেপ নিচ্ছে না? স্পেসিফিক্যালি বলা হয়েছে কারা করছে, কাদের গ্রুপ করছে, কার প্রশ্রয় করছে।
মানুষ কিন্তু যখন প্রতিরোধ করা শুরু করবে, পরিস্থিতি কিন্তু তখন আর হাতের আয়ত্তে থাকবে না। তাই পরিস্থিতি খারাপ হবার আগে প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি, ইমিডিয়েট অ্যাকশন নিন, পিসিআই গাইডেন্স মেনে অ্যাকশন নিন, নিট অ্যান্ড ক্লিন ফেয়ার ইলেকশন করার মানুষের আদেশ সকলের শিরোধার্য। দাদা আপনি একটা প্রশ্ন আছে আপনার পরিবারীরা পুলিশের কোনো কাজ করতে হচ্ছে না, গভর্নমেন্ট হচ্ছে না। এখন এই মুহূর্তে তো ইলেকশন কমিশনার আন্ডারে এবং দমদমে মাইক্রো অবজারভার দেওয়া হচ্ছে। আপনারা কি মাইক্রো অবজারভার থেকে রিপোর্ট করেছেন? নির্বাচন কমিশনের যারা জেনারেল অবজারভার্স রয়েছেন, যারা মাইক্রো অবজারভারদের সুপিরিয়ার, আমরা তাদের সাথে খুব রিসেন্টলি যোগাযোগ করেছি এবং থানার এই ইনএফেক্টিভনেস এটাকে আমরা রিপোর্ট করেছি। তারা বলেছেন তারা ইমিডিয়েটলি ভার্বালি জানানো হয়েছে, থানায় রিটেন কমপ্লেন করা হয়েছে, সেটা আপনারা কভারও করেছেন। দমদম থানায় আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি। ব্যানার ছেড়ার বিরুদ্ধে নাগেরবাজার থানাতে আমরা অবরোধ করেছি, ডেপুটেশন দিয়েছি এবং সমস্তগুলোকে ইলেকশন কমিশনে ফরওয়ার্ড করা হয়েছে। অর্থাৎ সুপিরিয়র অফিসারদের কাছে যখন কোনো ইনফরমেশন যায়, স্বাভাবিক নিয়মেই সেটা সাবঅর্ডিনেটদের কাছে চলে আসে। সুতরাং দমদমের যিনি মাইক্রো অবজারভার রয়েছেন, সন্দেহহীনভাবে তার কাছেও আমাদের ডেপুটেশনের কপি তার সুপিরিয়র অথরিটির কাছ থেকে অবশ্যই পৌঁছেছে, আমাদের দৃঢ় বিশ্বাস। সেটা মাংস পক্ষে খুব সহজ হতো এবং কষ্টটা কম লাগতো, কিন্তু সেটা কিন্তু এখন ম্যানেজে পরিণত হয়েছে। এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা অবৈধ পার্টি এবং অবৈধ পার্টি। ওই বাস স্ট্যান্ডটায় যদি আপনি যান, দেখতে পাবেন লোকাল যারা তৃণমূলের দাদা, তাদের পার্কিং করে তাদের একটা রোজগারের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। কারা ওই পার্কিং এর পয়সা তোলে, ওখানে গাড়ি রাখলে কাদেরকে পেমেন্ট দিতে হয়, সেটা আপনি পাড়ায় কান পাতলেই জানতে পারবেন। এই 34C বাস ওপারে সুভাষনগর, নতুন বাজার, বিস্তীর্ণ অঞ্চলের লোকেদের কলকাতার সাথে কানেক্টিভিটির একটা খুব বড় ট্রান্সপোর্টেশন ছিল। সবচেয়ে বড় সুবিধাটা ছিল যে ওপারের লোককে যদি এপারে 1 নম্বরে আসতে হতো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রেলগেট বা 4 নম্বর রেলগেটের এই যানজটটা পোয়াতে হতো। 34C বাস স্ট্যান্ড করে তারা বিটি রোডের দিক দিয়ে পেরিয়ে যেতে পারে। বাসের যে রুটটা কাদের স্বার্থে তুলে দেওয়া হলো, কাদের স্বার্থে তুলে দেওয়া হলো? পাড়ার লোকেরা এই প্রশ্নের উত্তর জানে, পাড়ায় কান পাত্রেই উত্তর পাওয়া যায়। আর এই বাসটা যে যেত, বাস যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি রেখেছিল। একটা বাস চলতো, যে বাসটা যাওয়ার সময় রাস্তার যে পরিবেশ ছিল, পুরো রাস্তাটাকে জ্যাম করে দিয়ে জ্যাম হয়ে যেত, যানজট হয়ে যেত। কারণ রাস্তা গলিগুলো এত খারাপ অবস্থা ছিল, ভাঙা রাস্তা। আপনি রবীন্দ্রনগরের ওখান থেকে তো বোধহয় 3 কিলোমিটার সাইকেল যেতে পারতো না, তো বাস যাবে কিভাবে? অগত্যা বাস মালিকদের বাসগুলোর অবস্থা খারাপ হতে লাগলো, বাস পরিষেবা লসে রান করতে লাগলো। আজকে বাসের রুটটাই প্রায় বন্ধ হয়ে গেল, অবৈধ পার্কিং এ পরিণত হয়ে গেল বাস স্ট্যান্ডটা। অর্থাৎ যেখানে যেখানে পেরেছে, যেটুকুনি ছিল সেটাকে নষ্ট করেছে। কিছু যোগ তো করতেই পারেনি, বিয়োগ আর ভাগ, এই দুটো খুব ভালো মতো এই ব্রাত্য বসুদের কল্যাণে দমদমের মধ্যে হয়েছে। দমদমে আরেকটা আপনার কি চিন্তা ভাবনা এই ব্যাপারে, আপনার কি চিন্তা ভাবনা যে এরপরে যদি আপনি জয়ী হন তাহলে আপনি কি করবেন? আমরা প্রথমেই বলেছি, রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দমদমের জন্য একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট। অটোমেটিক্যালি রাস্তা ভালো হলে, রাস্তা চওড়া হলে, বাস পরিষেবা অটোমেটিক্যালি আবার ডিমান্ড বাড়বে। পাবলিকের ডিমান্ড হলে অটোমেটিক্যালি ট্রান্সপোর্টেশনের রুট তৈরি হয়। মানুষ যখনই বলবে যে হ্যাঁ এখানে একটা বাস পরিষেবা, এটাকে আবার চালু করা প্রয়োজন, সেই রোড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, স্বাভাবিকভাবেই রুট আবার চালু হয়ে যাবে। কিন্তু তার জন্য যে বেসিক কাজগুলো দরকার, আগে সেগুলো হবে। এখানে বাস আছে কিন্তু সকালে যায় রাতে ব্যাক করে, সকালে 6টায় গেলে রাতে 10টার সময় ব্যাক করে। একটা বলা হচ্ছে যে নওয়াপাড়া যে ব্রিজটা আছে
ওটা খুব সরু বলে রেলের সাথে কথা বলে আজও বলছি রেলের সাথে না না, ওটা রেস্ট্রিকশন হয়েছে, ওটা নিশ্চয়ই বাদ দেয়। একদম যাতায়াতের পুরো ব্যবস্থা করা হয়। কিন্তু সকালে যে 5টা ছাড়ে রাত্রে 10টার সময় ব্যাক করে, আর যে কোনো বাস এটাকে কি পরিষেবা বলে? সে আগে ওই যেত ইছামতি লোকাল যেত, সকালবেলা একটা যেত আর ওটাই ঘুরে আবার সন্ধ্যাবেলা ব্যাক করত। এভাবে মানুষ চলাফেরা করতে পারে না। কথাটা নোয়াপাড়া ব্রিজ নিয়ে নয়, কথাটা হচ্ছে রোড ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক হয় স্বাভাবিকভাবেই ট্রান্সপোর্টেশনের অপশন বাড়বে, মানুষের দাবিতে রুট তৈরি হবে, সেই রুট প্রপারলি পুরসভা এবং স্থানীয় প্রশাসন রেগুলেট করবে। আমি যদি কেউ যদি মনে করে যে রুটগুলো থেকে টাকা কিভাবে তোলা যাবে, আপনাদের বলি এই যে দমদমের বিভিন্ন যে অটো এবং টোটোর রুট কিভাবে তাদের এক্সটর্ট করা হয়, ক টাকা রোজগার করে তারা অটো চালিয়ে টোটো চালিয়ে। একটা অটোকে জোর করে বিভিন্ন জায়গায় অটোর মালিক এক বেলা চালাবে আর তৃণমূলের নেতার এক চেলা আর এক বেলা চালাবে, এইভাবে জোর করে তাদের উপর এটাকে ইম্পোজ করা হয়। লোকাল নেতারাই এগুলো করে। এই জোর জুলুম, এই গাজোয়ারিটা বন্ধ হওয়া দরকার। তারা দুটো শেষ করছে, একটা হচ্ছে সুভাষ হেলথের ওখানে